বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার সহ আটক করেছেন বরিশালের শিক্ষার্থীরা। এগুলো নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে পরিবার সহ যাচ্ছিলেন তিনি। শেখ হাসিনার পালানোর খবর কখনো জানতেন না সেনাপ্রধান। আমার ধারণা যে এটা একটা নতুন বিতর্ক। দর্শক, কয়েক বস্তা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তাকে আটক করা হয়েছে, তার ফ্যামিলি সহ তিনি পালিয়ে যাচ্ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। কত হাজার টাকা উদ্ধার হয়েছে এই ভিডিওতে আমরা দেখব। শেষে কুমিল্লা সেনানিবাসে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন 5 বস্তা টাকা সহ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইনমন্ত্রী গ্রেফতার হয়েছে, সেনাবাহিনীর অধীনে রয়েছে। সেনাবাহিনী কিন্তু তাদের এখন পুরোপুরিভাবে রিমান্ডে নিয়ে গেছে এবং তারা কিন্তু কঠিন এবং কঠিনতম গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন মোহাম্মদ ডক্টর ইউনূসের সামনে কিন্তু ভরপুর বিপদ, এমন তথ্য কিন্তু জানিয়েছেন গোলাম মাওলা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। হঠাৎ কেন ডক্টর ইউনূসের মাথায় এরকম চাপ পড়তে আসা শুরু করেছে এবং হঠাৎ কেন ডক্টর ইউনূস মহাবিপদে পড়া শুরু করে দিয়েছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন। সেই দেখতে পারবেন জামাত এবং বিএনপির মাঝখানে কিন্তু দ্বন্দ্ব লেগে গিয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, চলুন তাহলে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো বিস্তারিতের মাধ্যমে একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার সহ পটুয়াখালী গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে আটক করেছেন বরিশালের শিক্ষার্থীরা। এগুলো নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে পরিবার সহ যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নগরীর সিএনপি রোড চৌমাথা এলাকায় সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা গাড়িতে তল্লাশি করে টাকা ও স্বর্ণালঙ্কার পান। নির্বাহী প্রকৌশলীর নাম হারুনুর রশিদ। খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা এসে তাকে কোতোয়ালি থানায় নিয়ে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হারুনুর রশিদকে সপরিবারে থানায় বসিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার পরিমাণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তবে রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবে বলে সেনা সূত্র জানিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিএনসিসি সদস্য আয়াতুল্লাহ জানান, ঢাকা ফরিদপুর কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন। বিকেল 5:30টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। দূর থেকে তিনি লক্ষ্য করেন গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পরে শিক্ষার্থীরা বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালঙ্কার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে 20 লাখ টাকা হবে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ দাবি করেন, বৈধ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরিবার সহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। বরিশালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাশেদ বলেন, ওই ব্যক্তি নিজেকে পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দিলে আমরা তাকে কোতোয়ালি থানায় পাঠিয়েছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পালানোর খবর কখনো জানতেন না সেনাপ্রধান। আমার ধারণা যে এটা একটা নতুন বিতর্ক সামনে আসলো, যে সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনার পালানোর খবর। তাহলে কি ঘটেছিল আসলে? শেষ 24 ঘন্টা খুবই আলোচিত, নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি কখন কি ঘটেছে একদম যদি আওয়ার বিবেচনা করা হয় বা মিনিট হিসাব করা হয়, মিনিট হিসাব বাদ দিলাম, অন্তত আওয়ার বিবেচনা করা যদি হয় যে শেখ হাসিনা যাওয়া সময় থেকে তার আগের 24 ঘন্টা, তাহলে পরিষ্কার চিত্র পাওয়া যেত। কারা কথা বললো, কারা পদত্যাগ করতে বললো, তিনি কেন পদত্যাগ করতে প্রথমে চাইলেন না, নাকি চাইলেন, নাকি চাপের মুখে করলেন, কার কথায় করলেন, পুরো বিষয়টা কিন্তু এখনো গল্প আকারে আছে। একদম এক্স্যাক্ট যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু পাওয়া যাচ্ছে না। যেমন ধারণা করা হচ্ছিল যে জেনারেল ওয়াকার সম্ভবত তাকে বলেছেন যে পদত্যাগ করার জন্য। এখন দেখা যাচ্ছে যে তিনি, এটা হয়তো সত্য হতে পারে যে পদত্যাগের কথা হয়তো বলেছেন পরিস্থিতি বিবেচনা করে,
কিন্তু পদত্যাগ করার পর তিনি তাহলে কিভাবে দেশ ছাড়লেন, মানে তার ছাড়ার মুহূর্তটা, মানে চলে যাওয়াটা কে কোঅর্ডিনেট করলো, ভারতের সাথে কারা যোগাযোগ করলো? শেখ হাসিনা যে ভারতে যাবেন গুয়াহাটি থেকে তারপরে দিল্লি, এই তো মোটামুটি আমরা রুট জানি। যে গণভবন থেকে তিনি গেলেন বঙ্গভবনে রিজাইন করলেন, ওই হেলিকপ্টারে করে তিনি চলে গেলেন গুয়াহাটিতে, ত্রিপুরার গুয়াহাটি। সেখান থেকে চলে গেলেন অন্য একটি কার্গো বিমানে, বিমান বাহিনীর পৌঁছে দিয়া আসা হলো তাকে দিল্লির সেই বিমান বাহিনী বা নৌবাহিনীর ঘাঁটিতে। তো এই যে পুরো পরিস্থিতিটা, তার আগে তাহলে কি ঘটল? আজকে নাগরিক টিভি ইউটিউব চ্যানেল, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে অনেক বিষয় অবতারণা করেছে। আমি অন্য বিষয়ে যাচ্ছি না। একটা বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে বিচার করা উচিত ছিল, এমন একটা প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান, অর্থাৎ একেবারে যাওয়ার পথে। তো এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেও কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। যাই হোক, তো এই একটা বর্ণনা, তো আমার ধারণা ছিল যে উনি হয়তো পদত্যাগ এবং মানে যাওয়ার মুহূর্তটা তিনি হয়তো কোঅর্ডিনেট করেছেন বা উপস্থিত ছিলেন, এরকম একটা অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, তাহলে এসএসএফই তাকে হেলিকপ্টার পর্যন্ত তুলে দিয়েছে, তারপরে পুরো বিষয়টা হয়তো এসএসএফ কমিউনিকেট করতে পারে। এছাড়াও অন্য কিন্তু ঠিক একটা ব্যাখ্যা, আমার ধারণা যে পুরো শেষ মুহূর্তের কি হয়েছিল, কিভাবে সংঘটিত হয়েছিল, এইটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো উচিত। তা নাহলে কার কি ভূমিকা, কে কি দায়িত্ব পালন করলো নাকি করলো না, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এবং মিশামিশি একটা সন্দেহ বা দোষারোপের ঘটনা ঘটতে পারে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেফ এক্সিট কেন দেওয়া হলো, যেখানে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, এরকম হত্যাকাণ্ডের পর সাধারণত এই ধরনের যদি ক্ষমতা বড় খারাপ জিনিস। দীর্ঘদিন যাবৎ যে ঐক্য ছিল, মিত্রতা ছিল, তলে তলে হতবা প্রকাশ্যে আমরা দেখেছি অনেক আগে থেকে একটা বিভাজন, কিন্তু এবার ফাইনালি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমবারের মতন বিএনপির যিনি এই মুহূর্তে আমরা মুখপাত্রই ধরতে পারি, বিএনপির এই মুহূর্তে যিনি বাংলাদেশে বসে টোটাল এতদিন যাবৎ বিএনপিকে লিড করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কেমন আপনি কমেন্টে লিখেন, অথবা আপনি কি মনে করেন যদি আপনি এই দুইটা দলের সমর্থক না হয়ে থাকেন, সামহাও জামাত বেটার নাকি বিএনপি বেটার? ধরেন আগামী দিনে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ অথবা জাতির যে আমানত, বা এই যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক নেতারা লুটপাট এগুলোতে ব্যস্ত থাকে, এখন এই দুইটা দলের মধ্যে যদি এককভাবে একটা দলকে ক্ষমতায় বসানো হয়, তাহলে কি বিএনপির হাতে দেশ মোটামুটি নিরাপদ থাকবে নাকি জামাতের হাতে নিরাপদ থাকবে? এটা আপনি কমেন্টে জানান। এবার আসেন মূল বক্তব্যটা। জামাতের গতকালকে যে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু সিদ্ধান্তটা প্রত্যাহার করেছে আদালতের মাধ্যমে। এখন এই ইস্যুটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলামকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করে বসেছেন, তখন তিনি এমন বক্তব্য দেন, আমি নিজেও ভাবি নাই জামাত কি দেশের স্বাধীনতা বিশ্বাস করে। জামাতের কর্মীরা বলল, বিএনপির মহাসচিব মনে করে জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই ধরনের দলকে সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, আমি কিন্তু বানাইয়া কথা বলতেছেন, অনেকে ভাবেন যে ভাই তুই বিভ্রান্তি, অনেকে বলেন একটু নিউজ ঘাটবেন পেয়ে যাবেন, আরডিবির এটা নিউজটা। মির্জা ফখরুল ইসলামের কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে সরকার জামায়াত ইসলামের নিষিদ্ধ করার আদেশটিকে প্রত্যাহার করে নিয়েছে, তো এখন আসলে এই ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের বা চিন্তা ভাবনাটা কি? তো তিনি বলছেন, আমার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না সেই দলকে তো ভাই আমরা সমর্থন করা যাবে না, তবে আমরা মনে করি মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরির, রাজনীতি করার। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, সে যেই দলই হোক, মানে আওয়ামী লীগের পক্ষেও আছে অবস্থান নিষিদ্ধ করার পক্ষে না, আমাদের সংবিধানেও যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। তো আওয়ামী লীগ তো বলতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এখন বিএনপি কি বুঝাতে চাচ্ছে যে জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি? ৭১-এর ইতিহাস কিন্তু সেটাই বলে, বাট সেটার জন্য জামাত এক ধরনের কনফেশন দিয়েছে, বা ৫৩ বছর পরে আবার দেখেন রাজনৈতিক খেলাতে আসা এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথাগুলো ঘুরে পেঁচায় কিন্তু আসছে। এখন মেইন কারণ কোনটা? যে বিএনপি মনে করছে, আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে বিএনপি জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার, এখন বিএনপির মহাসচিব যিনি আছেন তারেক রহমানের স্টেটমেন্ট আমি জানি না, তিনি কোনো রকম বক্তব্য দেন নাই, বাট এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
এমন মন্তব্যটা আসলে আপনি কি মনে করতেছেন? আমি মনে করলে তো আবার সমস্যা, বলবেন যে আপনি আপনার মতো মনে করছেন। তো ওনার এই মন্তব্যটা কি এটা বোঝায়, মানে এরকম বোঝায় কিনা যে হ্যাঁ জামাত এদেশে রাজনীতি করার দরকার নাই, স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সমর্থন দরকার নাই, এরকম কিছু বুঝাইলো নাকি আমি ভুলও বুঝতে পারি, নাকি মানে কি বুঝাইলো আসলে বিষয়টা? সরাসরি প্রশ্নটাই ছিল জামাতকে নিয়ে, আর আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়েছি সাংবাদিকের প্রশ্নটা এবং ওনার অ্যান্সারটা। তো আমার কাছে মনে হচ্ছে আর কি দিন শেষে ক্ষমতা বড় অদ্ভুত জিনিস ভাই। টাকা পয়সা, সম্পত্তি, পাওয়ার, এই জিনিসগুলো বা নারী, যত ভালোই বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, এটা নষ্ট করে দেয়। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে যখন যার প্রয়োজন হয়েছে জামাত ইসলামকে তারাই ব্যবহার করেছে। আবার দিন শেষে যখন সিচুয়েশন আসছে কুরবানি দিতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। যদিও মির্জা ফখরুল ইসলামের সিদ্ধান্ত কি তারেক জিয়ার সিদ্ধান্ত কিনা, বাট দলটির যেহেতু মুখপাত্র তিনি যা বলবেন এটা দলকে আসলে রিপ্রেজেন্ট করে। তো জামাতের যিনি আমির আছেন, তিনার কথাবার্তা এই কয়েকদিন যাবত আমার কাছে মনে হয়েছে মানুষটা খুবই ভালো মানুষ। গতকালকে বললেন যে সবাইকে ক্ষমা করে দিতে। ইভেন আপনারা যারা একজন পুলিশ মল্ল অথবা আওয়ামী লীগের একজন নেতা মল্লে আলহামদুলিল্লাহ লিখছেন, অথবা তাদের বাড়িঘর লুটপাটে হয়েছে, অথবা তাদেরকে নিয়ে ট্রল করা হয়েছে সামহাও, তিনি তো খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে কারোর দুঃসময়, কারোর বিপদে টিস করার সুযোগ নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। তিনি বলছেন আমার কারোর উপর অভিমান নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। মানে কথাগুলো খুবই সুন্দর লাগছে, যেটা ভালো কথা, এটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। তো আসলে কি হতে যাচ্ছে আর কি, মানে আগামী নির্বাচনের আগে আপনারা অনেকে রাষ্ট্রের অক্সফোর্ড হিসেবে খ্যাত এবং বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার এবং এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষার যেটাকে বলা হয় মাতৃগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে একজন নতুন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ দায়িত্বে নিজ পরিচয় এই ভদ্রলোকে নিয়োগ দিয়েছেন। তার শিক্ষা, তার রাজনীতির পরিচয়, তার যোগ্যতা ইত্যাদি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। আমি ভদ্রলোককে চিনি না, ফেসবুকে তার যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনেক বিশাল ফিরিস্তি এসেছে। তো এই বিষয়গুলো নিয়ে তার পক্ষের যারা লোকজন আছে নানা রকম ইতিবাচক কথা বলছেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার মতো প্রাজ্ঞ অভিজ্ঞ অনেক বিদেশি বড় বড় ডিগ্রিওয়ালা একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ লাভ করেছেন, তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক পরিবর্তন হবে। সাম্প্রতিক সময় বিশেষ করে আওয়ামী লীগ জামানাতে যে চা সামোসা সিঙ্গারা মার্কা যে ভাইস চ্যান্সেলর এসেছিলেন, তারপর আরেফিন সিদ্দিকীর মতো ব্যক্তিত্বহীন, তারপরে দলদাস ভাইস চ্যান্সেলর এসেছিলেন, যিনি সব জায়গাতে মোমবাতি জ্বালাতেন। তো তাদের চাইতে এই নতুন যে ভাইস চ্যান্সেলর এসেছেন তিনি শতগুণ ভালো হবেন এরকম আশা ভরসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের যে চত্বর, সেই চত্বরের সঙ্গে আমার ঘাম শ্রম অনেক কিছু জড়িত। বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু জানি এবং বুঝি শুধু এখানে নয়, আরো অনেক জায়গাতে। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, আরো অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি। অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে, অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে। বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক, যাদেরকে গ্লোবাল পার্সপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা একটা বিশ্বমানের ইন্টেলেকচুয়াল, তাদের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি। এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা, সেই সফলতাকে কলুষিত করবে। আর এই যে নিপাট একজন ভদ্রলোক, তিনি একজন শিক্ষক, অতি উচ্চ মার্গের শিক্ষক নিঃসন্দেহে, তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে এবং তিনি বিপদের মধ্যে পড়বেন, সমালোচনার মধ্যে পড়বেন যিনি নিয়োজিত হলেন। তারপর যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হলো অতি বিপ্লবী, অতি দলবাস লোক ভালো হয় না, মানে পছন্দের লোক ভালো হয় না। আমরা কয়েকজন লোককে, যেমন দেখা গেল সাদিকা হালিমকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, ডক্টর মিজানুর রহমানকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, তারপরে ওয়াহিদুজ্জামান চানকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। আর এখন এই যে কথা হচ্ছে যে 2 কোটি টাকা দাও ভাইস চ্যান্সেলর হও, দীপুমণিকে নিয়ে স্লোগান হচ্ছে। তো কাজেই ভাইস চ্যান্সেলরের যে পদ পদবিটি, এটি সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই চেয়ারটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলো বিস্ফোরিত, মানে আলোর বিস্ফোরণ ঘটবে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে, আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপরে অক্সফোর্ড ক্যামব্রিজেতে পড়াশোনা করেছেন। এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি ইয়েল ইউনিভার্সিটিতে পড়ে, হার্ভার্ডে পড়ে, আরে জয় তো হার্ভার্ডে পড়ে, হার্ভার্ড থেকে পাশ করেছে। আমাদের নসরুল হামিদ বিপু, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তারপরে একজন মন্ত্রী, আমি নাম বলবো না, বিপদ হয়ে যাবে, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তো তার পিএইচ ছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে উনি হার্ভার্ডে কি পড়েছেন? কিছুই পড়ে না, হার্ভার্ডের একটা কোর্স আছে, $15,000 দিতে হয়, সেই $15,000 দিয়ে সেই কোর্সটা করেছে, আর ওই কোর্সে যত কোশ্চেন টোশ্চেন যা কিছু আছে সব আমি তৈরি করে দিয়েছি। তো সেই মন্ত্রী বলতেন যে সে হার্ভার্ডে পড়াশোনা করেছে। তো অক্সফোর্ডেও একই অবস্থা। অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে বিশ্বের অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেকগুলো কোটা আছে,
অনেকগুলো বিষয়াদি আছে। আপনি পিএইচডির জন্য এক ধরনের কোটা, বিদেশিদের জন্য এক ধরনের কোটা, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, দেয়ার আর ম্যানি ম্যানি থিংস। তো কাজেই এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে খুব বেশি ভালো কিছু জানবে, আর যদি সিটি কলেজ, কমার্স কলেজ বা রাজশাহী কলেজে পড়লে যে কিছু জানবে না, নট লাইক দ্যাট। শিক্ষাটা একান্তই একটা ব্যক্তিগত বিষয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যেমন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরেন, মানে ভালো ছাত্র, ভালো রেজাল্ট, এখনো পর্যন্ত বাংলাদেশে রেজা কিবরিয়ার পর্যায়ের ভালো ছাত্র দ্বিতীয় কেউ আছেন বলে আমার জানা নেই। তিনি বিশ্ববিদ্যালয় লেভেলে যে রেজাল্ট করেছেন, তো সেই রেজাল্টে মানে গ্লোবাল সারা পৃথিবীতে ইকোনমিক্সের যে ভালো রেজাল্ট আছে তার মধ্যে প্রধানতম রেজাল্ট কিন্তু এই রেজা কিবরিয়া সাহেবের, শায়েম এস কিবরিয়া সাহেবের ছিল। কিন্তু এই রেজা কিবরিয়া সাহেব যখন রাজনীতি করতে এলেন, গণ অধিকার পরিষদ করলেন, ভিপি নুরুল হক নুরু, তার সঙ্গে তিনি কিন্তু পারেননি। এবং ভিপি নুরুল হক নুরু একজন পাড়াগাঁয়ের একেবারে সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক নেতা। তো তিনি যদি চাইতেন, করেছেন কিনা জানি না, তিনি দৈনিক 10 বার করে গাবতলির হাটে নিয়ে রেজা কিবরিয়াকে বিক্রি করতে পারতেন, আবার ক্রয় করে নিয়ে আসতে পারতেন। তো কাজেই জ্ঞান থাকলে যে সবকিছু হয়, নট লাইক দ্যাট। এবং রেজা কিবরিয়া এই নুরুলদের সাথে না পেরে সে যে পুরো রাজনীতির থেকে কিভাবে অ্যাবান্ডেন্ট হয়ে গেল, এখন আপনি এটাকে মেধা কিভাবে বলবেন? তো শিক্ষকতা একটা জিনিস, খুব বড় শিক্ষক ছিলেন স্যার আইজাক নিউটন, দ্য টিচার্স, মানে দ্য প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তারপর কিন্তু অবাক করার ব্যাপার হলো যে নিউটন সাহেব যখন ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্ল্যাকবোর্ডে লিখতেন, ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তিনি অঙ্ক করতেন, আর যাকে বলা হয় পিছনে তাকাতেন না। এরপরে পিছনে যারা ছিল তারা সবাই চলে যেত, একটা সিঙ্গেল ছাত্র থাকতো না। এবং তিনি কখনো টেরই পাননি যে তিনি যখন লেকচার দিচ্ছিলেন তার ক্লাসে একজন লোক নেই। পড়ে দেখেন, এই হলো অতি মেধাবীদের অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে পদটি, এই পদটি প্রশাসনিক পদ। স্বাধীনতার পরে অনেকেই এসেছেন, তো তার মধ্যে আমি যাদেরকে দেখেছি প্রফেসর একা আজাদ চৌধুরী এবং এমাজউদ্দিন সাহেব, সর্বজন শ্রদ্ধেয়, যে দলেরই থাকুন না কেন। কিন্তু এর আগে অন্যান্য ছিলেন, সাদেক হালিমের সাহেবের বাবা ছিলেন, প্রফেসর মান্নান ছিলেন, তারা অনেক বিখ্যাত। কিন্তু আমি এই দুজনকে আমি একেবারে কাছের থেকে দেখেছি। ঠিক এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার না থাকলে তিনি যত বড় ভালো শিক্ষকই হন না কেন, তিনি এরা কিন্তু খুব ভালো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার সঙ্গে সঙ্গে তাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল। তাদের সামনে অনেক শিক্ষক বসতে সাহস পেতেন না, ডিপার্টমেন্টের ডিন সাহস পেতেন না। তো সেই যোগ্যতাগুলো না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে হলে তাকে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং তার একটা কানেক্টিভিটি থাকতে হবে, পলিটিক্যাল কানেক্টিভিটি থাকতে হবে, এবং দ্যাট মাস্ট বি মাইটি অ্যান্ড পাওয়ারফুল। তো সেই দিক থেকে যিনি আসছেন তার যে পলিটিক্যাল কানেকশন, সেই কানেকশনের যদি সেই কানেকশনে যদি ক্ষমতা না থাকে এবং লাইন না থাকে, তাহলে তার পক্ষে ওই পদে বসে সাস্টেন করা একেবারেই সম্ভব নয়। ফলে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠনগুলো যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসবে, শিক্ষকদের মধ্যে যে দলাদলি আছে, তার এই যে কয়েকটি বক্তব্য দেখেছি, আমার কাছে কোনো বক্তব্যতেই মনে হয়নি যে তার মধ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষমতা এটা রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো, এগুলোর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে বেশিরভাগ লোকেরই। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক বা প্রো ভাইস চ্যান্সেলর হোক, তারা ট্রাস্টি বোর্ড বা মালিকদের দাবিদারি করেই ওখানে থাকতে হয়। এই হলো সোজা পার্থক্য। তাহলে এখন তিনি যতই শিক্ষিত হন, সজ্জন হন, তাকে এই যে নিয়োগটা দেওয়া হলো, তিনি প্রথমে চলে গেছেন সেই রাজু ভাস্কর্যে ছাত্রদের সমর্থন দেওয়ার জন্য। তার কাছে মনে হয়েছে ছাত্রদের দয়া এবং করুণায় তিনি সেখানে আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে সেখানে গিয়েছেন। এবং এ সকল সমন্বয়করা তার সামনে গেলে তিনি ভুলে যাবেন যে কে প্রভু, কে মালিক, আর কে তার কর্মচারী, কে শিক্ষক, কে ছাত্র, তিনি ভুলে যাবেন। এটাই আমার কাছে প্রথম দিনই মনে হয়েছে। ব্যক্তিত্ব একটা আলাদা জিনিস, নেতৃত্ব একটা আলাদা জিনিস, আল্লাহ প্রদত্ত। এখন এই ভদ্রলোককে অবশ্যই তিনি শিক্ষিত, মার্জিত নসে তিনি অক্সফোর্ডে পড়লেন কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে দিয়েছেন। ভিন্নমত পোষণ করা আমার অভ্যাস, এবং সেই ভিন্নমত থেকে আমি কথাগুলো বললাম। আপনাদের যদি কারো ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন, সমালোচনা করবেন। আর যদি মনে হয় যে না, আমি যেটা বলেছি তার চেয়ে ভালো যুক্তি আছে, তার জীবনে সেই ট্র্যাক রেকর্ড আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সেই, আপনি একবার চিন্তা করুন তো, স্যার এফ রহমান যখন বাঙালিদের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর হলেন, আপনি গিয়ে দেখেন তো তার ছবিটা কত আগের। এখনো পর্যন্ত ছবির দিকে তাকালে আপনার স্যালুট দিতে ইচ্ছা করবে। তার পাশে বর্তমান ভাইস চ্যান্সেলরের একটা ছবি, স্যার এফ রহমানের পাশে, একটু নিয়ে দেখান তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল নাম করা ভাইস চ্যান্সেলর ছিলেন, একটু লিস্টগুলো দেখেন তো। ব্রিটিশ জমানাতে কারা ছিলেন, এমনকি পাকিস্তান জমানাতে কারা ছিলেন, স্বাধীন বাংলাদেশে কারা ছিলেন। আর এই ভাইস চ্যান্সেলর তো দূরের কথা, প্রফেসর আহমেদ শরীফের গালাগালির চোটে বঙ্গবন্ধু থরথর করে কাঁপতেন। আহমদ ছাপার গালাগালিতে শেখ কামাল বঙ্গবন্ধু ভয়ের চোটে ঢাকা বিশ্ব নীলক্ষেতের দিকে তিনি তাকাতে সাহস পেতেন না। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে একজন যিনি ভাইস চ্যান্সেলর হবেন, তিনি তো আমারও স্যার, আপনারও স্যার। তো তাকে তো আমাকে স্যার হিসেবে মান্য করতে হবে, অন্তর থেকে, হৃদয় থেকে, এটা চাপিয়ে দেওয়া যাবে না। কাজেই যারা দেখছেন তারা যদি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে। এই বিষয়টা এত সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরটা এত সহজ নয়।
আল্লাহ আমাদের প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।